নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ত্রয়োবিংশ পর্ব। চলুন শুরু করা যাক। মানুষের জীবনে সমস্ত রাত্রি ভোর হয় না, কোনো কোনো রাত্রি মধ্যপথে থমকে যায়। কালস্রোত নিমেষের জন্য স্তব্ধ হয়ে গিয়ে মানুষকে যেন হাতছানি দিয়ে ডাকে। বাবু রামকমল সিংহ জানবাজারের গৃহে কমলা সুন্দরীর আলিঙ্গনে মধুর আলস্যে নিদ্রিত ছিলেন। হঠাৎ গেলুম রে মলুম রে বলে বিকট স্বরে চেঁচিয়ে উঠলেন। তারপরেই সদ্য বলি দেওয়া মুন্ডহীন ছাগের মতন ধরফর করতে লাগলেন শয্যার উপর। কমলা সুন্দরী জেগে উঠে কি হলো গা, কি হলো বলে অতি ভীতভাবে ধাক্কা দিতে লাগলো তাকে। কিন্তু রামকমল সিংহের মুখে আর কোনো কথা নেই। চক্ষু দুটি ঘূর্ণিত হচ্ছে, গ্যাঁজলা বেরুচ্ছে ঠোঁটের পাশ দিয়ে। শব্দ শুনে ছুটে এলো দাসীবাঁদিরা। পাশের মজলিস ঘরে ইয়ারদোস্তরা কয়েকজন গালিচার ওপর লম্বা হয়ে আছে। তাদের নেশার ঘুম সহজে ভাঙবে না। তবলা বাজনাদার ডুগিটির গলা জড়িয়েই ঘুমিয়ে পড়েছে, যেন এই ডুগিটি তার সোহাগিনী। এদের ডেকে তোলা গেল না। কিন্তু রামকমল সিংহের নিজস্ব ভৃত্য দুঃখীরাম তার বাবুর এই অবস্থা দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। রামকমল সিংহের অবস্থা দেখে ভয় পাওয়ারই কথা। তার বাকরোধ হয়ে গেছে, মুখখানা দারুণ যন্ত্রণায় কুঞ্চিত। মাঝে মাঝে পিঠের শিরদাঁড়া বেঁকে উঠছে ধনুকের মতন। এত বড় একজন মানী লোক, যার হুকুমে 50-100টা লোক যে কোনো সময় মাটিতে লুটিয়ে পড়তে পারে, সেই মানুষের কি অসহায় দশা! কমলা সুন্দরী দিশেহারা হয়ে পড়ল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কিছু উপায় ঠিক করা তার ধাতে নেই। সাধারণত বারবিলাসিনীদের মায়েরাই হয় তাদের পরামর্শদাতা, কিন্তু কমলা সুন্দরীর মা নেই, স্বজন বলতে কেউ নেই। গত কয়েক বৎসর রামকমল সিংহ যেন তাকে দাস দাসী, আমোদের উপকরণ আর আদর যত্ন দিয়ে তুলোয় মুড়ে রেখেছিলেন। সামান্য অবস্থা থেকে আজ কমলা সুন্দরীকে কলকাতার মানুষ এক ডাকে চেনে। কমলা সুন্দরীর দাসীরা সবাই যুবতী। রামকমল সিংহ যৌবনের পূজারী। লোলচর্ম ও পক্ককেশ তিনি চক্ষে সইতে পারেন না। এইসব দাসীরাও কোনো কোনো সময় তার কৃপালাভে ধন্য হয়েছে। আগে তিনি 2-1 বৎসর অন্তর রক্ষিতা পরিবর্তন করতেন, কিন্তু এই কমলা সুন্দরী তাকে বড় মায়ার বন্ধনে বেঁধেছে। মাঝে মাঝে তিনি বলতেন, যখন স্বর্গে যাব তখন তোকেও যে আমার সঙ্গে যেতে হবে রে কমলা। তিনি নিশ্চিত ছিলেন তিনি স্বর্গেই যাবেন। হায়, সেই মানুষের আজ কি দশা! কমলা সুন্দরীর এক দাসীর নাম আতরবালা। সে বেশ বুদ্ধি ধরে। দিলদরিয়া রামকমলের কাছ থেকে প্রায়ই টাকাটা শিকেটা বাগিয়ে নিয়ে সে ইতিমধ্যেই একটি মাঠকোটা বাড়ি কিনে নিজে আলাদা কারবার শুরু করবার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছে। সেই আতরবালা দুঃখীরামকে বলল, আরে মিনসে, এখন কি কাঁদবার সময়? মান খেয়ালি রে, মান খোয়ালি। কথায় বলে মরণের চেয়ে মান বড়। এত বড় মানুষটার এখানে যদি কিছু হয় তবে আর ওর মাগপুতের মান থাকবে? গাড়ি জুততে বল, বাবুকে চট জলদি বাড়ি নিয়ে যা। এ কথা শুনে কমলা সুন্দরী সন্ত্রস্ত হল। রামকমল সিংহ কি সত্যি মরতে বসেছেন নাকি? বাবু টাকা পয়সার ব্যবস্থা তো কিছুই করে যাননি। তিনি মলে তার নিজের কি উপায় হবে? সে অসহায় স্ত্রীলোক, সবাই যদি তাকে তখন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। বাবু মুখে অনেকবার বলেছেন বটে যে জানবাজারের এই বাড়ি কমলা সুন্দরীর নামেই কেনা, কিন্তু তার কাগজপত্র কোথায়? দুঃখীরাম গাড়ির ব্যবস্থা করতে যাচ্ছিল।
কমলা সুন্দরী তাকে বলল, দাঁড়া দাঁড়া, ওরে আমার সর্বনাশ হচ্ছে, আমায় একটু চিন্তা করতে দে। বাবুর এখন যখন তখন অবস্থা, গাড়িতে যেতে যেতেই মলে আমি দোষের ভাগী হব না? আতরবালা বলল, তবে কি বাবু রাঁড়ের বাড়ি মরবে? সেটা ভালো হবে? দেশ শুদ্ধ লোক জানবে যে। এমন সময় তবলা বাজনাদারটি ঢুলু ঢুলু চক্ষে উঠে এসে বিরক্তভাবে বলল, কি হয়েছে? এত গোলমাল কিসের? তারপর রামকমল সিংহের প্রতি দৃষ্টিপাত করে সে সচমকে বলল, আরে বাবুরে কি অবস্থা? বাবু যে ধুঁকছেন, এখনো কোভরেজ রাখিসনি? মেয়ে ছেলের বুদ্ধি। সে নিজেই কবিরাজ ডাকার উদ্যোগ করতে গিয়ে চৌকাঠে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল, আর উঠল না। এ পল্লীতে বিখ্যাত ধনী রাজচন্দ্র মারের সুবৃহৎ প্রাসাদ রয়েছে। রাজচন্দ্র গত হবার পর তাঁর পত্নী রাসমণি এখানে জমিদারি চালান। শূদ্র জাতীয় স্ত্রীলোক হলেও তাকে অনেকে ইদানিং রানী বলতে শুরু করেছে। সেই রানী রাসমণির প্রাসাদে সম্প্রতি কোনো পল্লীগ্রাম থেকে একজন কবিরাজ এসে রয়েছেন। তিনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। দাসীবাদীরাও শুনেছে তার কথা। কমলা সুন্দরী দাসীদের উদ্দেশ্যে বলল, যা শিগগির সেই কুবরেজ মশাইকে ডেকে নিয়ে আয়, যেমন করে পারিস নিয়ে আসবি। এত রেতে তিনি যদি আসতে না চান, তেনার পায়ে ধরবি, পায়ের বুড়ো আঙুল মুখে পড়ে চুষবি। দাসীরা গেল কবরেজকে ডাকতে। দুঃখীরামও আর দেরি করল না, সে বাড়ি থেকে বেরিয়ে ছুটল। একটা জিনিস সে বুঝেছে, এখন যে উপায়ে হোক বিধুশেখরকে সংবাদ দেওয়া দরকার। এরকম সংকটে বিধুশেখরই সব রকম সুষ্ঠুভাবে চালনা করতে পারেন। রাত বিরেতে কলকাতায় পথঘাটে একা চলা দায়। ঠ্যাঙারে বোমবেটেদের হাতে পড়লে তো কথাই নেই। পাহারাওয়ালা সেপাইদের নজরে পড়লেও ভোগান্তি কম নয়। দুঃখীরাম নিশাচর প্রাণীর মতন অন্ধকার দেখে দেখে দৌড়তে লাগলো প্রাণপণ। তার অতি বাল্যকাল থেকে নিযুক্ত আছে রামকমল সিংহের সেবায়। বাবুর মতন এমন ক্ষমতাশালী অগাধ ঐশ্বর্যের অধিকারীও যে সাধারণ মানুষের মতো হঠাৎ মরে যেতে পারে, এ কথা তার মাথাতেই ঢুকছে না। এক সময় সে বিধুশেখরের বাড়ির সামনে পৌঁছেও গেল। এত রাত্রে বিধুশেখরের কাছে কোনো সংবাদ পৌঁছানো সহজ কথা নয়, কিন্তু দুঃখীরাম প্রবল হল্লা তুলে দিল। বিধুশেখরের নেশা ভাঙ করার অভ্যেস থাকলে হয়তো এই মধ্যরাত্রে তার ঘুম ভাঙানো কঠিনই হতো, কিন্তু তার সেসব দোষ নেই এবং পাতলা ঘুম। তিনি জেগে উঠলেন। নিচে নেমে এসে সব বৃত্তান্ত শুনে তিনি কয়েক পলক মাত্র স্থির হয়ে চিন্তা করলেন। একটুও বিচলিত দেখালো না তাকে। সুগম্ভীর কণ্ঠে দারবানদের বললেন, সহিষ্লোককে উঠাও, আস্তাবল কা দরওয়াজা খুলো। অতি দ্রুত তৈরি হয়ে নিয়ে বিধুশেখর উঠে বসলেন তার 4 ঘোড়ার গাড়িতে। এ গাড়ি তাকে অত্যল্পকালের মধ্যে পৌঁছে দেবে জানবাজার। শুধু চিতপুরের রাস্তায় গাড়ি বাঁক নেবার মুখে তিনি শুধু একবার বললেন, রোখো। অদূরের সিংহবাড়ির দিকে তাকিয়ে তিনি একটুক্ষণ চিন্তা করলেন, বিম্ববতী কিংবা গঙ্গানারায়ণকে এখনই খবর দেবেন কিনা। তারপরে সিদ্ধান্ত নিয়ে বললেন, না, চলো। রাসমণির বাড়ির কবিরাজটি অতি সদাশয়। বিপদের ডাক তিনি উপেক্ষা করেন না। এত রাতেও তিনি এসেছেন। মানুষটি পৌঁছেছেন বার্ধক্যের শেষ সীমায়। তাকে দেখলে মনে হয় তিনি নিজেই মারা যাবেন যে কোনো মুহূর্তে। বিধুশেখর জানবাজারের গৃহে পৌঁছে দেখলেন সেই অতি বৃদ্ধ কবিরাজ বসে আছেন রামকমল সিংহের শয্যার পাশে। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি রোগীর নাড়ি দেখতে পারছেন না। এমনই ছটফট করছে রোগী, তার হাত ধরতে গেলেও ঝটকা মেরে সরিয়ে দিচ্ছে। কবিরাজ মহাশয়
কয়েকজন দাস দাসীকে বলেছিলেন রোগীকে ধরে থাকতে, তারাও চেষ্টা করে পারেনি। অবশ্য তারাও ধরেছে বড়ই নরমভাবে। এই অবস্থাতেও প্রভুর ওপর বল প্রয়োগ করতে তারা সাহস পায় না। বিধুশেখর এসেই কড়া গলায় হুকুম দিলেন, দুঃখী, দুটো পা চেপে ধর, আমি নিজে ওর হাত ধরছি। রেড়ির তেলের একটি মাত্র প্রদীপ জ্বলছে ঘরে, তাতে অতি সামান্য আলো আর প্রায় ঘরজোড়া ছায়া। বিধুশেখর দাস দাসীদের দিকে তাকিয়ে বললেন, কেউ একজন একটা মশাল জ্বালো। কমলা সুন্দরী আড়ষ্টভাবে তাকিয়ে রইল বিধুশেখরের দিকে। এই প্রথম দেখা। এই মানুষটি সম্পর্কে এত বছর ধরে অনেক কিছু শুনেছে সে, কিন্তু আগে কখনো চাক্ষুষ দেখেনি। এই মানুষটি সিংহ পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা। এরপর থেকে কমলা সুন্দরীরও ভাগ্য নির্ভর করবে এর হাতে। বিধুশেখর কিন্তু একবারও দৃষ্টি নিক্ষেপ করলেন না কমলা সুন্দরীর দিকে। এই অপবিত্র গৃহে তাকে আসতে হয়েছে বলে তার ওষ্ঠভঙ্গিমায় ঘৃণা এবং বিরক্তি মাখানো। কবিরাজ কিছুক্ষণ নাড়ি ধরে রেখে মাথা নাড়তে লাগলেন। তারপর বিড়বিড় করে বললেন, আয়ু নাই, ইহার দিন ফুরায় গেছে। কমলা সুন্দরী তার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, আপনি ধন্বন্তরী, আপনি বাঁচিয়ে দিন গো, যত টাকা লাগে আমার গয়নাগাটি যা আছে সব দেবো গো। কবিরাজ পা সরিয়ে নিয়ে বললেন, আমার সাধ্য নাই, আমি রোগের চিকিৎসা করতে পারি, কিন্তু মৃত্যুকে ঠেকাতে পারি না। বিধুশেখর বললেন, মহাশয়, ইহাকে কি এখন স্বগৃহে লয়ে যেতে পারি? গাড়ির ধকল কি এ সইবে? কবিরাজ দুদিকে মাথা নাড়লেন। বিধুশেখর আবার প্রশ্ন করলেন, ইহার যন্ত্রণা উপশমের কি কোনো নিদান নাই? কবিরাজ বললেন, এই রোগের নাম ধনুষ্টঙ্কার। স্বয়ং যমও এই ব্যাধিকে ভয় পায়। যমদূতেরা কাছে আসতে দ্বিধা করে, সেজন্যই এই রোগের যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয়। এ বড় দুষ্ট ব্যাধি। তখন নিরাশ হয়ে বিধুশেখর বললেন, ইহার কি আর চেতনাও ফিরিবে না? দুটো কথাও কইতে পারবে না? এবার সবাইকে চমকিত করে কবিরাজ বললেন, হ্যাঁ, চেতনা ফিরায় দিতে পারি, সে এমন কিছু শক্ত নয়। সূচিকা ভরণ দিলে চেতনা হবে, তারপর সবকিছুই ঈশ্বরের ইচ্ছা। কবিরাজ যেন সত্যি ধন্বন্তরী। কোন তীব্র বিষ তিনি রামকমল সিংহের ওষ্ঠে ছোঁয়ালেন কে জানে। কিয়ৎকালের মধ্যেই তার হাত পায়ের খিঁচুনি কমে গেল। তিনি চোখ মেলে তাকালেন। কবিরাজ, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি বলে কপালে হাত ঠেকিয়ে তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, কেউ একটু আলোটা দেখাতো বাবা, আমি যাই, আমার কিছু করবার নেই এখানে। কয়েক মুহূর্ত পরেই রামকমল সিংহের মুখে কথা ফুটল। তিনি বললেন, কে? বিধু? কবিরাজ বলেছিলেন ব্যথা কমবে না, কিন্তু রামকমল সিংহের মুখে রোগ যন্ত্রণার কোনো চিহ্নই নেই। কণ্ঠস্বরও স্বাভাবিক, যেন কোনো অলৌকিক উপায়ে রামকমল সিংহ হঠাৎ বিপদমুক্ত হয়ে গেছেন। কমলা সুন্দরী পাশে বসে ফোঁস ফোঁস করে কাঁদছে। বিধুশেখর রয়েছেন বলে সে সাহস করে রামকমল সিংহের সঙ্গে কথা বলতে পারছে না। রামকমল তার দিকে একবার দৃষ্টিপাত করে বললেন, ভয় নেই কমলা। বিধু, কমলা রইল, দেখিস ও যেন কষ্ট না পায়। বিধুশেখর বললেন, তোকে আমি গৃহে ফিরায় নিয়ে যেতে এসেছি। বিম্ববতীকে, তোর পুত্রদের দেখতে ইচ্ছে করে না? রামকমল সিংহের দু চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ল।
তিনি প্রশ্ন করলেন, আজ কি তিথি? বিধুশেখর বললেন, একাদশী। রামকমল এই অবস্থার মধ্যেই ক্ষীণ হেসে বললেন, ঠিক ঠিক, কাশীর সেই জ্যোতিষী কি বলেছেন তোর মনে নেই? একাদশীতেই আমি যাব। বিধুশেখর বললেন, আরো অনেক একাদশী আসবে, এত তড়া কিসের? রামকমল বললেন, তোর সঙ্গে দু চারিটি কথা আছে, যদি আর সময় না পাই। বিধুশেখর গলা চড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, এই তোমরা সবাই বাইরে যাও, বাইরে যাও, দরজা বন্ধ করে দাও। কমলা সুন্দরী তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বিধুশেখর পরোক্ষে বললেন, দুঃখী, এনাকেও একটু বাইরে যেতে বল। কমলা সুন্দরী এবার মুখ তুলে বলল, না, আমি থাকবো, আমি কোথাও যাব না। সরাসরি এই প্রথম বিধুশেখর তাকালেন কমলা সুন্দরীর দিকে। রাগে তার গাত্র জ্বলে গেল। কালো রঙের এই সামান্য স্ত্রীলোকটি কুহক চাল বিস্তার করে বেঁধে রেখেছে রামকমলকে। এই রূপেরই বা কি এমন চাকচিক্য? এ তো বিম্ববতীর পায়ের এক কণা নখের যোগ্য নয়। বিম্ববতীকে ছেড়ে কোনো বুদ্ধিভাগ্য সম্পন্ন মানুষ এমন একটা কুলটা মেয়েতে যে কিভাবে মজে থাকতে পারে, তা বিধুশেখর কিছুতেই বুঝতে পারছেন না। তীব্রভাবে কমলা সুন্দরীর চোখে চোখ রেখে বিধুশেখর আদেশ দিলেন, আমাদের কিছু গূঢ় কথা আছে, তুই এখন বাইরে যা। সে আদেশ অগ্রাহ্য করার সাহস কমলা সুন্দরীর নেই। প্রায় কাঁপতে কাঁপতে উঠে চলে গেল ঘরের বাইরে। তখন বন্ধুর কপালে হস্ত রেখে বিধুশেখর বললেন, ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রামকমল বললেন, জানতুম মৃত্যু আমার কাছে যে কোনো দিন আসবে, আমার তৈরি থাকার কথা ছিল, কিন্তু পারিনি। যেতে ইচ্ছে করে না, বড় বাঁচতে ইচ্ছে করে। তুই এখন কেমন বোধ করছিস? বেদনার আছে কি? এ যাত্রা ভালো হয়ে গেলি মনে হয়। না বিধু, আর সময় নেই। শরীরে অসহ্য বেদনা, কিন্তু আমি হাত পা নাড়তে পারছি না। আর সময় পাবো না। তোর সঙ্গে একটা কথা। বিষয় সম্পত্তি সব উইল করা আছে, নতুন কিছু ইচ্ছে যদি থাকে তোর। বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না, তুই রইলি, জানি সব ঠিক থাকবে। শুধু একটা কথা, সে কথা না জানলে মলেও আমার শান্তি হবে না। এতকাল সেই কথা ভেবেই ছটফট করেছি। রামকমল, তোকে আমি বাড়িতে নিয়ে যাব। এ পাপের জায়গা। বুকে সাহস আন, বাড়িতে গিয়ে বিম্ববতীর কোলে মাথা রেখে শুবি, সে সতী সাধ্যি। বিধু, আমার ছেলে নবীন, সে আমার বড় আদরের। সে কি আমার? সে কার সন্তান? বিধুশেখরের বুকে যেন বজ্রপাত হলো। মুখমণ্ডল হলো বিবর্ণ রক্ত শূন্য। মৃত্যু পথযাত্রীর মুখে এ কি কথা তিনি শুনলেন? তিনি সহসা কোনো উত্তর দিতে পারলেন না। রামকমল সিংহ বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বললেন, আমার মুখে আগুন দেবে কে? গঙ্গা না নবীন? ওরা কেউ আমার রক্তের নয়। বিধুশেখর মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, কি বলছিস তুই রামকমল? নবীন তোর নিজের সন্তান, বিম্ববতী তোর সংসারের লক্ষ্মী, তোর ছেলে বংশের মুখ উজ্জ্বল করতে এচে। সে কি আমার? তোর নয় তো? সত্যি করে বল। আমার কেন হবে?
ছি ছি ছি, এমন কথা! নবীন তোর ঔরসজাত সন্তান। বিধু, আমার বুকে বড় জ্বালা। এতখানি বয়সে ভোমর যেমন ফুলে ফুলে, তেমনি আমি কত নারীতে উপগত হয়েছি, সবই নিষ্ফল। কেউ আমায় একটিও সন্তান দেয়নি। তাই আমি ভেবেছি আমারও ক্ষমতা নেই, বিম্ব আমাকে। তোর কোনো পাপের সন্তান হয়নি, সে তো ভালোই। তাতে বিষয় সম্পত্তি ছাড়ে খাড়ে যেত। বিম্ববতী অনেক পুণ্য করেছে। ভগবানের কৃপায় সে তোর বংশ ধন্য করতে অমন হীরের টুকরো ছেলে দিয়েছে। ও ছেলে আমার, তোর নয়? রামকমল, আমি তাঁবা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে শপথ করে বলতে পারি, তুই এ কি পাগলের মতন কথা বলছিস? তুই শপথ করতে পারবি? হ্যাঁ, এক্ষুনি আমি আনাচ্ছি সব। তুই আমার মাথা ছুঁয়ে বল। এই যে বললুম, নবীন তোর সন্তান, তোর রক্ত তার শরীরে বইছে। আমি বিম্ববতীকে কোনো দিন মন্দভাবে স্পর্শ করিনি। শান্তি, শান্তি আমার বুকে বল এলো। বিধু নবীনকে একবার দেখতে বড় স্বাদ হয়। একবার বিম্বকে আমি কৃতঘ্ন, তার কাছ থেকে দূরে দূরে রয়েছি এতদিন। আমি এখনই তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রামকমল সিংহের গলা দিয়ে ঘর ঘর শব্দ উঠল। হাত পায়ের খিঁচুনি শুরু হলো আবার। বোধহয় সূচিকা ভরণের শক্তিও নিঃশেষিত হয়ে গেল। বিধুশেখর তার কপাল ছুঁয়ে থেকে তারা ব্রহ্মময়ী, তারা ব্রহ্মময়ী নাম জপ করতে লাগলেন। এই সময় বন্ধুর মুখে ফোঁটা ফোঁটা গঙ্গা জল দিতে পারলে ভালো হতো, কিন্তু এই অবিদ্যার বাড়িতে গঙ্গা জলই বা পাওয়া যাবে কি করে? শেষবারের মতন মুখ ঘুরিয়ে বিধুশেখরের হাতের ওপর মুখ রেখেই শেষ নিঃশ্বাস ফেললেন রামকমল সিংহ। বিধুশেখর চিৎকার করে বললেন, দুঃখীরাম, দরজা খুলে দে। অমনি হুড়মুড়িয়ে ঢুকে এলো সকলে। কমলা সুন্দরী এসে ঝাঁপিয়ে পড়ল মৃত রামকমল সিংহের বুকে। অন্য দাসদাসীরাও এসে তার পায়ে মাথা ঠুকতে লাগল। ক্রন্দন চিৎকারে ভারী হয়ে গেল বাতাস। বিধুশেখর চাইলেন বিলম্ব না করে তখনই রামকমল সিংহের মরদেহ সেখান থেকে সরিয়ে ফেলবেন। তার বন্ধুর এই ঘৃণিত স্থানে মৃত্যু ঘটনার সংবাদ যেন কাকপক্ষীতেও না জানতে পারে। কিন্তু তা সম্ভব হল না। স্ত্রীলোকদের কাছ থেকে মৃতদেহ সরিয়ে নেওয়াই শক্ত। তাছাড়া কি করে যেন বাতাসের কানে কানে রটে যায় খবর। ভোরের আলো সবে মাত্র ফুটি ফুটি, এখনো অন্ধকার যেন যায়নি। এরই মধ্যে বেশ একটা ভিড় জমে গেছে বাড়ির সামনে। সেই ভিড়ের মধ্যেই সকলের মাথা ছাড়িয়ে দেখা গেল রাইমোহন ঘোষালের লম্বা শিরিঙ্গে চেহারা। লোকজন ঠেলতে ঠেলতে সে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ওরে সর সর, কর্তাবাবুকে একবার শেষ দেখা দেখিনি। মহাদেব তুল্য লোক ছিলেন আমাদের কর্তাবাবু। আহা, কত বড় দরাজ দিল। রাইমোহনকে দেখে তবু খানিকটা আশ্বস্ত হলেন বিধুশেখর। তিনি জানেন রাইমোহন অতিশয় চতুর ও চটপটে, যে কোনো হুকুম তামিল করার শক্তি সে রাখে। তিনি বললেন, ওহে রাইমোহন, এই স্ত্রীলোকদের এখন সরে যেতে বলো। আগে রামকমলকে তার বাড়ি নিয়ে যেতে হবে, সেখানে শান্তি সস্তয়ন যা করবার। তৎক্ষণাৎ কৃত্রিম কান্না থামিয়ে তৎপর হয়ে উঠল রাইমোহন। শোকের বাড়ি তার খুব পছন্দ।
শোকের বাড়িতে সবকিছুই অগোছালো থাকে, লোকের চক্ষু থাকে ঝাপসা। যে অমনি মেয়েদের দঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়ে দু হাতে ঠেলতে লাগলো তাদের, আর চিৎকার করতে লাগলো, সবাই সরো সরো, বড় কর্তামশাই রাগ করছেন, সরো, জানো না এখন মরা ছুতে নেই। এই সুযোগে সে কমলা সুন্দরীর গলা থেকে একটা আলগা স্বর্ণহারও হাতিয়ে ফেলল সুকৌশলে, এবং তারপরও তীক্ষ্ণ লোভমাখা চোখ ফেরাতে লাগলো এদিক ওদিক। এত বড় একজন মানুষ মারা গেলেন, সেই উপলক্ষে তার 2-10 টাকা রোজগার হবে না, এ কি একটা কথা হলো? রামকমল সিংহের মৃতদেহ সে একাই পাঁজাকোলা করে তুলল গাড়িতে, এবং তারই মধ্যে রামকমল সিংহের 2 আঙুলের 2টি মূল্যবান আংটি চলে গেল রাইমোহনের জেবের গহ্বরে। এরপর রামকমল সিংহের মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা, এবং তারপরে শ্রাদ্ধ উপলক্ষে সমারোহ একেবারে মাত্রা ছাড়িয়ে গেল সব কিছুর। লোকের মুখে মুখে কথাই রটে গেল, হ্যাঁ, সেই পোস্তার রাজা সুখময় রায়ের বাড়িতে দুর্গোৎসব হয়েছিল, আর এই রামকমল সিংহীর ছেড়াদ্দ, এমনটি আর দেখা যায়নি। কাগজওয়ালারা চুটিয়ে লিখলে, ইংরেজি কাগজগুলোতেও ছাপা হলো রামকমল সিংহের গুণপনার বৃত্তান্ত। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বিশেষ সভা ডেকে শোক প্রস্তাব গ্রহণ করলে। তারপর সব কিছু চুকে যাবার পর জোড়াসাঁকোর সিংহবাড়ি উৎকট রূপে স্তব্ধ হয়ে গেল এক সময়। রামকমল সিংহ যখন বেঁচে ছিলেন, তখন তার উপস্থিতি বিশেষ টের পাওয়া যেত না এ বাড়িতে। ইদানিং তিনি তো প্রায় বাড়িতে থাকতেনই না, কিন্তু এখন তিনি গত হয়েছেন। শুধু এই সংবাদটির জন্যই যেন বাড়িটি খাঁ খাঁ করে। ঘনিষ্ঠতম বন্ধুর মৃত্যুতে বিধুশেখর যে কতখানি আঘাত পেয়েছেন তা বাইরে থেকে বোঝা যায় না। কেউ তার চোখে জল দেখেনি, কারুর সামনে তিনি দুর্বল হয়ে পড়েননি। শ্রাদ্ধ উপলক্ষে যে বিরাট যজ্ঞ এবং প্রায় গোটা শহরটিকেই খাওয়ানো দাওয়ানোর সব কিছু দেখাশুনো করেছেন তিনি নিজে। এতখানি ধকল অবশ্য তার সহ্য হয়নি। একেবারে শেষের দিকে তিনি নিজেই খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার সামলে উঠে তিনি এলেন একদিন সিংহবাড়িতে। কারুকে তিনি ডাকলেন না, খবর পাঠালেন না। তিনি নিজেই উঠে এলেন দ্বিতলে। লম্বা টানা বারান্দা ধরে তিনি হাঁটতে লাগলেন। সেখান দিয়ে যেতে যেতে তিনি দেখতে পেলেন সিঁড়ির ওপর নবীন কুমার খেলা করছে দুলাল চন্দ্রের সঙ্গে। নবীন কুমারের দিকে তিনি একবার সস্নেহ দৃষ্টিপাত করলেন, শুধু কোনো কথা বললেন না। বারান্দাটা ডান দিকে ঘুরে গিয়ে শেষ প্রান্তে বিম্ববতীর নিজস্ব কক্ষ। সেখানে এসে দ্বারের সামনে দাঁড়ালেন বিধুশেখর। তারপর অনুচ্চ স্বরে তিনি ডাকলেন, বিম্ব, বিম্ববতী। দ্বার খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো চিন্তামণি দাসী। বিধুশেখর কয়েক মুহূর্ত অপেক্ষা করলেন। বড়বাবুকে দেখে চিন্তামণি সলজ্জভাবে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল বাইরে। বিধুশেখর এসে ঢুকলেন ঘরের মধ্যে। পালঙ্কের ওপর বসে আছেন বিম্ববতী। নতুন বৈধব্যবেশে বিম্ববতীর রূপ এমনই বদলে গেছে যে বিধুশেখর সাংঘাতিক চমকিত হলেন। কোমর ছাড়ানো বিশাল কালো চুলের গোছা ছিল বিম্ববতীর, তার চিহ্ন মাত্র নেই। বিম্ববতী মস্তক মুণ্ডন করেছেন। যে দুহাত ভর্তি স্বর্ণালঙ্কার ও শাখা ছিল, সেই হাত দুটি এখন নিরাভরণ। যে সোনার অঙ্গ সজ্জিত থাকত একসময় বালুচরি বা মসলিনে, এখন সেই অঙ্গ ঢেকে গেছে একটি ফরাসটাঙ্গার সাদা থানে। পূর্ণ যৌবনা বিম্ববতী যেন ধরেছেন যোগিনীর রূপ। পালঙ্ক থেকে নেমে দাঁড়িয়ে বিম্ববতী বললেন, আমি অভাগিনী, আমার নাবালক সন্তান, আমায় আর দেখবার কেউ নেই। বিধুশেখর এক পা অগ্রসর হয়ে বললেন, তোমার এই বেশ আমি সহ্য করতে পারবো না ভেবে আমি কয়েকটা দিন আসিনি, কিন্তু তুমি তো জানো যতদিন আমি রয়েছি তোমার কোনো চিন্তা নেই।
বিম্ববতী বললেন, আপনার শরীর অসুস্থ হয়েছিল? বিধুশেখর বললেন, সে অমন কিছু না। বিম্ব, তোমার মন শক্ত করতে হবে, তোমায় সংসারের হাল ধরতে হবে। আমি যতদিন আছি ততদিন অবশ্য। বিম্ববতী একটু এগিয়ে এসে বললেন, আমার ছেলে, সে যে আমার আধার ঘরের মানিক, সে যে আমার জীবন সর্বস্ব। যদি কেউ কোনোদিন তার নামে। বিধুশেখর দৃঢ় স্বরে বললেন, জগতে কেউ কোনো দিন জানবে না। তোমার স্বামী শান্তিতে মরেছে, সে আমায় বিশ্বাস করে গেছে। এখন তুমি শুধু শক্ত হয়ে থাকো। বিম্ববতীর অধরষ্ঠ কেঁপে উঠল, শরীরে যেন লাগলো ঝড়ের বাতাস। তিনি মূর্ছিতার মতো এসে পড়লেন বিধুশেখরের পায়ের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, আমি পারবো না, আমি পারবো না, আমি দুর্বল। বিধুশেখর বললেন, পারবে, নিশ্চয়ই পারবে। আমি তো রয়েছি, তোমার পাশে আমি সর্বক্ষণ আছি। তুমি যে আমার চোখের মণি। বিম্ববতীকে তুলে বক্ষে জড়িয়ে ধরে বিধুশেখর তার পিঠের ওপর হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই সময় ত্রয়োবিংশ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব আকারে আসছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমি এই একই চ্যানেলে পাশাপাশি আরেকটি উপন্যাস শুরু করেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। সেটিও ধারাবাহিকভাবে একটি পর্ব আকারে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে থাকি। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট সেকশনে সকলের মূল্যবান মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে থাকি ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত, প্রতিদিনের কিছু খুচরো আবেগের কথা ও বিভিন্ন কবিদের ছোট ছোট কবিতা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, সেখানেও কিন্তু কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সব সময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।